হ্যালো আমার মিষ্টি ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, এবং আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, কারণ আজকের এই ভিডিওটা হতে চলেছে মোস্ট ডিমান্ডিং এবং অ্যাওয়েটেড একটা ভিডিও। কি তোমাদের তো পরীক্ষা চলে এলো, ভয় লাগছে? আমি জানি তোমাদের হয়তো কেউ ভয় পাচ্ছ এবং কেউ হয়তো প্রিপারেশন খুবই ভালো নিয়েছো। তোমাদের মধ্যে অনেকে রয়েছে ইংরেজিকে ভয় পায়, আবার অনেকে ভালোবাসে। তো আজকের এই যে ভিডিও ক্লাস, এই ভিডিও ক্লাসটা দেখার পর তোমাদের যাবতীয় যা ভয় রয়েছে সব কিন্তু দূরে পালিয়ে যাবে এবং তোমরা ভয়কে জয় করে ফেলবে। তোমাদের এই কথা মাথায় রেখে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 12 এর সেম 3 এর লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশন তুমি যদি দেখে যাও তো আমি বলতে পারি 101% তুমি কিন্তু কমন পেতে চলেছো। এবার দেখো, এই যে সাজেশন, তোমরা জানো তোমাদের এমসিকিউ পরীক্ষা হতে চলেছে। এই এমসিকিউ এর কিন্তু কোনো নির্দিষ্ট সাজেশন হয় না, তোমরা এটা কিন্তু ভালো করেই জানো। ঠিক আছে, তোমাদেরকে প্রথমত এই এমসিকিউ এর জন্য আগে তোমাদেরকে ভালো করে টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে। টেক্সটটাকে কিন্তু প্রতিটা কোয়েশ্চেন লাইন থেকে তুলে দেওয়া যায়। তো তাই জন্য তোমরা আগে টেক্সটটাকে ভালো করে পড়ো, টেক্সট পড়ো, গল্পগুলো পড়ো, কবিতা পড়ো, যে নাটক রয়েছে সেইগুলো কিন্তু তোমরা ভালো করে অবশ্যই পড়ো। তারপর কিন্তু তোমরা অন্য কিছু বা অন্য জিনিস তোমরা দেখবে। ঠিক আছে, তো এই সাজেশন কিন্তু তোমাদের অনেকে দেয় যে এই করে করো, ওই করে করো, কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিন্তু এটা ঠিক সাজেশন না, এটা একটা আলাদা রকমের কিন্তু একটা ভিডিও ক্লাস। ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তোমাদের এই পরীক্ষার কথা মাথায় রেখে আমি জানি আমাদের ভাই বোনেদের কিন্তু 40-এ 40 পাওয়াতেই হবে যেই করেই হোক, এবং আমি জানি তোমরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং তোমরা কিন্তু চেষ্টা করো যে এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে তোলার। তো আমি তোমাদের এই কথা মাথায় রেখে আমি নিয়ে চলে এসেছি আমার একটা অন্যান্য ক্রিয়েশন। কি আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে মূলত আমি বলতে চলেছি আমার নতুন ক্রিয়েশন। কি বললাম? ওয়ান লাইনার স্ন্যাপ। এই স্ন্যাপ কিন্তু ছবি না, এই স্ন্যাপ হচ্ছে কি তোমাদেরকে একেবারে ছবির মতন ফুল নাম্বার তুলে এনে দেবে। এই স্ন্যাপে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন, টেক্সট বলো, কবিতা বলো, নাটক বলো, এই স্ন্যাপে কিন্তু রয়েছে। এই স্ন্যাপ, ওয়ান লাইনার স্ন্যাপটা যদি কেউ একবার পড়ে যায় তাহলে সে 101% কিন্তু সে কমন পেতে চলেছে। সে কিন্তু একেবারেই পূর্ণ অ্যান্সার দিতে পারবে এবং সে কিন্তু 40-এ 40 অবশ্যই পাবে। এতটাই স্ট্রং কিন্তু এই ওয়ান লাইনার স্ন্যাপ। এখানে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা রয়েছে, এবং মনে করো যারা টেক্সট ভালো করে পড়োনি তারা যদি এই স্ন্যাপটা দেখে যাও তাহলেও কিন্তু তোমরা, আমি বলতে পারি 100% তোমরা কিন্তু উত্তর লিখে আসতে পারবে এবং অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে, এইটুকু গ্যারেন্টি আমার। তো এই যে স্ন্যাপ, এই ওয়ান লাইনার স্ন্যাপে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অংশগুলো আমি তুলে ধরেছি, বিশেষ করে তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করে রেজাল্ট করতে পারো, তাই না? তো চলো আর দেরি কেন, আজকের এই যে ভিডিওটা এবার আমরা কি সোজাসুজি আমার যে এই ওয়ান লাইনার স্ন্যাপ এই অংশে এবার আমরা কিন্তু চলে যাই। তো চলো সরাসরি কিন্তু আমরা এবার ওয়ান লাইনার স্ন্যাপে চলে যাচ্ছি, কিন্তু তার আগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে, এবং এই ভিডিও ক্লাসটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। তো চলো এবার আমরা কিন্তু সরাসরি আমাদের ওয়ান লাইনার স্ন্যাপে চলে যাই। হ্যালো আমার মিষ্টি ভাই বোনেরা, তোমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমাদের এই বিশেষ পরীক্ষার কথা মাথায় রেখে আমি শীর্ষেন্দু স্যার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য মোস্ট ডিমান্ডিং ওয়ান লাইনার স্ন্যাপ। এই ওয়ান লাইনার স্ন্যাপগুলির বিশেষত্ব কি? এইগুলো কেউ যদি পড়ে যায় তাহলে সে কিন্তু 100% কোয়েশ্চেন কমন পাবেই, এবং কেউ যদি টেক্সট ভালো করে নাও পড়ে থাকে, সে যদি এই স্ন্যাপগুলো পড়ে যায় তাহলেও সে কিন্তু 100% কোয়েশ্চেন অ্যাটেম্প করবে এবং সে কিন্তু এখান থেকে কমন পাবেই। দেখো, ওয়ান লাইনার স্ন্যাপ, আমাদের প্রথম গল্প কি রয়েছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। ঠিক আছে, এটা লিখেছে কে? রাস্কিন বন্ড। আচ্ছা, এবার আমরা কিন্তু এক এক করে স্ন্যাপগুলি দেখে নিই, চলো। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে বলছে ডিউরিং দ্য ন্যারেটরস কলেজ টাইম হি ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহরা অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস। আচ্ছা, তাহলে কি বলেছে এখানে? যে বক্তা কলেজে যখন ছিল তখন তার গ্রীষ্মকালের ছুটিতে সে দেহরায় আসতো তার দিদিমার বাড়িতে, তাই তো? এবার দেখো 2 নম্বর, দ্য ন্যারেটর উড
লিভ প্লেন্স দিল্লি ইন আর্লি মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আচ্ছা, তাহলে কি বলেছে এখানে, ন্যারেটার কিন্তু মাথায় রাখতে হবে যে সে দিল্লিতে থাকতো। তাহলে সে বক্তা বা ন্যারেটার আমাদের মে মাসের শুরুতে কি করত, এই যে দিল্লি মানে প্লেন্স সেটা ত্যাগ করত এবং জুলাই মাসের শেষে সে আবার ফিরে যেত। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম যে বক্তা কিন্তু আমাদের দিল্লিতে থাকতো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে আমাদের যে গল্পের হিরো সে। আচ্ছা, 3 নম্বর কি রয়েছে স্ন্যাপ, বলছে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা অ্যান্ড ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ ইন্ডিয়ান টেরাই। আচ্ছা, তাহলে এটার কি বলেছে যে দেউলি হচ্ছে কি একটা ছোট্ট স্টেশন যা দেরা থেকে প্রায় 30 মাইল দূরে, এবং এটি কি বলছে, এটি ভারতীয় তরাই অঞ্চলের যে ঘন জঙ্গলের শুরু নির্দেশ করে। মানে এর পরেই হচ্ছে যে ভারতের যে তরাই অঞ্চলের যে ঘন জঙ্গল সেটা কিন্তু শুরু হয়ে যায়। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। তারপর দেখো 4 নম্বর স্ন্যাপ কি বলেছে, দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning and the station dimly lit with electric bulbs and oil lamps। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, ট্রেন প্রায় সকাল 5টায় দেউলিতে পৌঁছতো এবং কি বলছে স্টেশনটিতে সেই সময় কি অল্প আলোয় আলোকিত হতো, মানে অল্প আলো জ্বলতো। ঠিক আছে, এবং কি দ্বারা অল্প আলো জ্বলতো, সেখানে ইলেকট্রিক বাল্ব এবং কি ছিল, তেলের ল্যাম্প ছিল, মানে সেইগুলির ব্যবহার হতো। তো এইগুলি কিন্তু অবশ্যই মাথায় রেখে যাবে। তারপর দেখো 5 নম্বর কি বলেছে, দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড a waiting room, and there were a tea stall, a fruit vendor and a few stray dogs। আচ্ছা, তাহলে কি বলেছে, দেউলিতে কি কেবলমাত্র একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এই দেউলিতে মানে এই একটি প্ল্যাটফর্মে কি কি রয়েছে, একটা স্টেশন মাস্টারের অফিস রয়েছে, একটা ওয়েটিং রুম রয়েছে, এছাড়া সেখানে চায়ের দোকান রয়েছে, একটা ফল বিক্রেতার দোকান রয়েছে এবং কি রয়েছে, কিছু কুকুর ছিল সেইখানে, মানে কিছু রাস্তার কুকুর ছিল সেই দেউলি স্টেশনে। ওকে, তারপর দেখো কি বলেছে 6 নম্বর, কুলিজ ওয়ার নট ফাউন্ড অন দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা, কি বলছে যে এইখানে কিন্তু কোনো কুলি ছিল না। ঠিক আছে, 7 নম্বর দেখো, দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস। আচ্ছা, এটা আমি কেন দিয়েছি, যে এইখানে ট্রেন কিন্তু 10 মিনিটের জন্যই দাঁড়ায়। তো তোমাদের যদি প্রশ্ন দিয়ে দেয় যে দ্য ট্রেন স্টপ দেয়ার ফর ড্যাশ মিনিটস, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু লিখতে হবে অনলি 10 মিনিটস। বোঝা গেল? এবং যদি তোমাদের প্রশ্ন এরকম দিয়ে দেয় যে দ্য ট্রেন উড হল্ট দেয়ার ড্যাশ মিনিটস, সেইখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে বা তোমাদেরকে অপশন গোল করতে হবে এ ফুল 10 মিনিটস, যার জন্য কিন্তু আমি এটা দিয়েছি। ঠিক আছে, যদি প্রশ্ন খুঁটিয়ে হয় তাহলে কিন্তু এই ধরনের যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু তোমরা যাতে পারো সেই জন্যই কিন্তু এটা দেওয়া। আচ্ছা, তারপরে 8 নম্বর দেখো কি বলেছে, দ্য ন্যারেটর ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস অ্যান্ড হি ফেল্ট সরি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম। আচ্ছা, তাহলে কি বলছে যে এই যে আমাদের যে হিরো বা বক্তা সে কি প্রায়ই ভাবতেন যে ওই যে দেউলি স্টেশন ওর ওপারে কি রয়েছে। ঠিক আছে, এবং সে কিন্তু এই যে এই একাকী যে প্ল্যাটফর্ম তার জন্য কিন্তু দুঃখ প্রকাশ করত ন্যারেটর। তারপর 9 নম্বর দেখো, দ্য ন্যারেটর ওয়াজ 18 ইয়ার্স ওল্ড হোয়েন হি ভিজিটেড দেউলি অ্যান্ড স এ গার্ল সেলিং বাস্কেট অন এ কোল্ড মর্নিং। আচ্ছা, ন্যারেটরের যখন 18 বছর বয়স সে কি তখন ভিজিটেড দেউলি, সে দেউলিতে এসেছিল এবং সেখানে সে দেখেছিল যে একটা মেয়ে কি করছিল, এক মর্নিং কোল্ড মর্নিং এ মানে শীতের সকালে সে কিন্তু ঝুড়ি বিক্রি করছিল। ওকে, তারপর দেখো কি বলেছে 10 নম্বর। আচ্ছা, দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার
উইথ হার ওল্ড ক্লোথস, হার ফিট ওয়ার বেয়ার, ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। আচ্ছা, ওই যে মেয়েটা মানে আমাদের যে হিরোইন, সে কি পড়েছিল দেখো এইখানে, আমাদের ওই যে হিরোইন সে কিন্তু কাঁধে একটি শাল পরেছিল এবং তার পুরনো জামা কাপড় সে পরেছিল এবং তার পা কিন্তু নগ্ন ছিল, মানে সে কিন্তু খালি পায়ে ছিল এবং সে কিন্তু ছিল দেখতে সুন্দর সুশ্রী এবং সে কিন্তু মর্যাদার সাথে কিন্তু হেঁটে চলেছিল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 11 নম্বরটা দেখো কি বলেছে, শি হ্যাড পেল স্কিন, শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক অ্যান্ড ট্রাবলড আইস। আচ্ছা, এখানে কি বলেছে, এই যে হিরোইন, এই হিরোইনের মুখখানা ছিল কেমন ফ্যাকাশে, তার চুলগুলো ছিল ঝলমলে, ঠিক আছে, কালো রঙের এবং তার চোখ দুটো যেন ছিল কি খুব গভীর এবং অস্থির, দেখে মনে হচ্ছিল সে একদম বিক্ষুব্ধ চোখ তার, এবং মানে তার চোখটা একেবারে অস্থিরতায় ভর্তি। তো তারপর দেখো 12 নম্বর কি বলেছে, দ্য ন্যারেটর ফাউন্ড হিমসেলফ to the carriage door and first went to the tea stall and a kettle was boiled over a small fire. আচ্ছা, তাহলে কি বলছে যে প্রথমে এই যে আমাদের হিরো নিজেকে গাড়ির দরজায় কাছে পেয়েছিল এবং তারপর সে সেখান থেকে গেছিল চায়ের দোকানে এবং সেইখানে ছিল একটা ছোট্ট কেটলি যেটা আগুনের ওপর ফুটছিল। ওকে, তারপর দেখো 13, দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার ইন দ্য ট্রেন। এই যে চায়ের দোকানের মালিক ছিল সে কিন্তু ট্রেনের কোথাও একটা চা পরিবেশন করতে ব্যস্ত ছিল অত্যন্ত। তারপর দেখো কি বলেছে 14 নম্বর, দ্য বাস্কেটস ওয়ার ভেরি স্ট্রং অ্যান্ড মেড অফ ফাইনেস্ট কেন। এই যে বাস্কেটগুলো মানে যে ঝুড়িগুলো ছিল ওই আমাদের যে হিরোইনের হাতে, সেই ঝুড়িগুলো ছিল কিন্তু খুবই শক্ত এবং সেরা বাঁশের মানে বাঁশ দিয়ে কিন্তু তৈরি ছিল, মানে ওই বাঁশের লাঠি দিয়ে যে ঝুড়ি তৈরি করা হয় সেইগুলো দিয়ে কিন্তু এই ঝুড়িগুলো তৈরি করা ছিল, একেবারে স্ট্রং। এবার 15 নম্বর দেখো কি বলেছে, দ্য ন্যারেটর টুক দ্য বাস্কেট ফ্রম দ্য টপ অ্যান্ড গেভ হার এ রুপি অ্যান্ড ট্রাইং টু টাচ হার ফিঙ্গার্স। আচ্ছা, কি করেছে এই ন্যারেটর, কি করেছে যে সে তার যে এই যে মেয়েটা আমাদের যে এই মেয়েটার কাছ থেকে ওপরের ঝুড়িটা নিয়েছিল এবং তাকে কি করেছিল, তাকে কিন্তু 1 টাকা দিয়েছিল এবং তার যে আঙ্গুল সেই আঙ্গুল কিন্তু স্পর্শ করার চেষ্টা করছিল, মানে ন্যারেটর আমাদের যে হিরো সে কিন্তু হেভি শয়তান ছিল, তাই না? তারপর দেখো কি বলেছে, দ্য গার্ল said something but it was lost in the clanging of the bell and the hissing sound of the engine. এবার আমাদের হিরোইন কিছু বলতে যাচ্ছিল কিন্তু তা আর হলো না। তারপর কি হলো, ঘন্টাও বেজে গেল এবং ইঞ্জিনের যে হিস হিস শব্দ সেটা কিন্তু শুরু হয়ে গেল, মানে কি ট্রেন কিন্তু ছেড়ে দিল। তারপর দেখো কি বলেছে, দ্য ন্যারেটর ওয়াচড the girl until the signal box came in the way and the jungle hid the station. আচ্ছা, এখানে কি বলেছে, আমাদের এই যে ন্যারেটর সে কি করেছে, মেয়েটাকে দেখছিল যতক্ষণ না সিগন্যাল বক্স কি হয়ে যায়, পথে চলে আসে এবং জঙ্গলে স্টেশনটি ঢেকে যায়। তাহলে কতক্ষণ দেখছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো কি বলেছে, দ্য ন্যারেটর could not rid his mind of the picture of the girl's face and her dark smoldering eyes. তাহলে এইখানে কি বলছে, আমাদের হিরো কিন্তু মেয়েটির ওই যে মুখের ছবি এবং তার যে গভীর চোখের যে ছবি সে কিন্তু মন থেকে মুছে ফেলতে পারছিল না। ঠিক আছে, মানে তার মনে কিন্তু লাড্ডু ফুটে গেছিল, সে কিন্তু কিছুতেই সেই লাড্ডুগুলোকে দূর করতে পারছিল না। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলেছে, হি রিচড দেরা হি ফরগট এভরিথিং। যখন সে দেরাতে পৌঁছালো আমাদের হিরো সে সবকিছু ভুলে গেল। বলছে দেয়ার ওয়ার মেনি থিংস অর ইনসিডেন্টস অকুপাইড হিজ মাইন্ড। সেখানে কিন্তু নানান ঘটনা ছিল এবং নানান বিষয় ছিল তার
মনকে ভুলিয়ে দেওয়ার জন্য বা তার মনকে দখল করে নেওয়ার জন্য, যার জন্য সে কিন্তু এই মেয়েটার কথা ভুলে গেছিল। তারপর দেখো কি বলেছে, আফটার 2 months দে মেট এগেইন লাইক টু ওল্ড ফ্রেন্ডস মিটিং ইচ আদার। কি বলছে, আবার 2 মাস পর যখন সে যায় ব্যাক করে, সে কিন্তু আবার মেয়েটার সাথে দেখা করে বা মেয়েটার দেখা পায়, যেন তাদের মনে হয় দুই পুরনো বন্ধু একে অপরের সাথে দেখা করছে আবার। ওকে, তারপর দেখো 21 নম্বর কি বলেছে, দ্য ন্যারেটর ফেল্ট ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড টুক হার টু দিল্লি। আচ্ছা, তাহলে কি বলেছে, এই যে আমাদের হিরো, এই হিরো কি বলছে, সে কিন্তু অনুভব করছে, মানে তার প্রচন্ড মনে ইচ্ছা ছিল যে সে কিন্তু এই মেয়েটিকে তার সাথে ট্রেনে বসিয়ে একেবারে দিল্লি নিয়ে চলে যাবে এবং বাড়িতে গিয়ে এসে বলবে যে এই যে তোমাদের বৌমা কিন্তু নিয়ে চলে এসেছি। ইস, সে যদি এই কাজটা করতো তাহলে কিন্তু এই গল্পের একটা পূর্ণতা হয়ে যেত, তাই না? লাস্টে গিয়ে তো তোমরা প্রত্যেকেই জানো যে আর মেয়েটাকে খুঁজে পেল না। যাই হোক, তারপর কি রয়েছে দেখো 22 নম্বর, আফটার হিজ কলেজ টার্ম ওয়াজ ওভার he left Dehra earlier than usual, asked the station master about the girl। এবার কি বলছে, যখন তার কলেজের শেষ সময় মানে শেষ হওয়ার পর তিনি যে নর্মাল টাইমে তিনি যখন যেতেন তার আগেই কিন্তু এবার বেরিয়ে গেলেন এবং সে কিন্তু কি করলো, যে মেয়েটির সম্পর্কে স্টেশন মাস্টারের কাছে জানতে চাইলো, তাই না? জানতে চেয়েছিল। এবার কি বলছে দেখো, দ্য ন্যারেটার স্টার্ড ওভার দ্য রেইলিং at the station yard where he saw a mango tree and a dusty road leading into the jungle। আচ্ছা, এইখানে কি বলেছে, এই যে ন্যারেটার, এই ন্যারেটার কি করছিল, সে রেলিং এর ওপরে তাকাচ্ছিল স্টেশনের উঠোনে, মানে কি স্টেশনের বাইরে কি রয়েছে সেটাকে সে দেখছিল রেলিং এর ওপর দিয়ে, এবং সে সেইখানে কি দেখতে পায়, সে সেখানে দেখতে পায় একটা আম গাছ এবং একটা ধুলোময় বা ধুলো মাখা একটা রাস্তা, যা ওই যে জঙ্গল, টেরায়ের জঙ্গল, তরাইয়ের জঙ্গল, সেই জঙ্গলের দিকে কি চলে গেছে, তাই না? তারপর দেখো কি বলেছে, হি স দ্য গার্ল only twice, felt a tenderness and responsibility to her and could not forget her। সে কি করেছে, এই ন্যারেটর এই মেয়েটিকে কিন্তু মাত্র 2বার দেখেছে এবং তার প্রতি কিন্তু বিশেষ কোমলতা এবং দায়িত্ববোধ কিন্তু অনুভব করছিল এই আমাদের ন্যারেটর মানে হিরো, এবং সে কিন্তু তারপর তাকে আর ভুলতে পারলো না। তারপর 25 নম্বর কি রয়েছে দেখো, হি স্টেড অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ফর couple of weeks. He felt restless and ill at ease। আচ্ছা, এখানে কি বলেছে তাহলে, যে এই ন্যারেটর সে কয়েক তিনি কয়েক সপ্তাহের জন্য তার যে দিদিমা তার বাড়িতে কিন্তু ছিলেন মাত্র, ঠিক আছে, কাপল অফ উইকস, এবং সে কিন্তু সেখানে অস্থির এবং অস্বস্তি অনুভব করছিল, মানে তার আর মন বসছিল না। এবার দেখো 26 নম্বর বলছে, দ্য নিউ স্টেশন মাস্টার ডিড নট নো এনিথিং অ্যাবাউট হার অ্যাজ দ্য ওল্ড ওয়ান ওয়াজ ট্রান্সফার্ড টু আনাদার পোস্ট উইথিন দ্য পাস্ট উইক। আচ্ছা, এখানে কি বলেছে, যে এই নতুন যে স্টেশন মাস্টার এসেছিল সে কিন্তু এই মেয়েটার ব্যাপারে কিছুই জানতো না, এবং যে পুরনো স্টেশন মাস্টারটা ছিল সে কিন্তু গত সপ্তাহেই কিন্তু সে বদলি হয়ে গেছে। তারপর দেখো 27 নম্বর, দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ স্মল শিভার্ড আপ ম্যান অ্যান্ড ওয়ারিং গ্রেসি ক্লোথস। আচ্ছা, এই যে চায়ের দোকানের মালিকটা ছিল কেমন ছিল, বাঠু ছিল, মানে বেটে ছিল ছোট, তার মুখখানা ছিল শুকনো এবং সে কিন্তু ওই তেল চিটে কাপড় কিন্তু পরেছিল। এবার 28 নম্বর দেখো কি বলেছে, দ্য ন্যারেটর কনসোল্ড হিমসেলফ থ্রু আউট হিজ লাস্ট টার্ম ইন কলেজ অ্যান্ড at that time the train drew into station in the early hours of the morning। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, ন্যারেটার কলেজের শেষ সময়
জুড়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল এবং সেই সময় যখন সে এসেছিল সেই সময় ট্রেন ভোরের যে নর্মাল টাইম তার প্রাথমিক ঘন্টায় ঢুকেছে, মানে নর্মাল টাইমের আগে কিন্তু এই ট্রেনটা ঢুকে গেছিল। ওকে, তারপর দেখো 29 নম্বর কি বলেছে, দ্য ন্যারেটর ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং দ্য ট্রুথ, হি থট পারহ্যাপস দ্য গার্ল ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, শি ওয়াজ ম্যারিড অর শি হ্যাড ফলেন ইল। তাহলে এই ন্যারেটর কিন্তু যে আসল সত্য সেটা বার করতে ভয় পাচ্ছিল। সে ভাবছিল হয়তো যে এই যে এই মেয়েটা হয়তো আর সেখানে নেই, ঠিক আছে, অথবা তার বিয়ে হয়ে গেছে, অথবা সে কিন্তু খুব জ্বরে পড়েছে, তার হয়তো খুব জ্বর হয়েছে। আচ্ছা, তারপর দেখো 30 নম্বর কি বলেছে, হি নেভার ব্রোক হিজ জার্নি as he did not want to spoil his game and he preferred to keep hoping and dreaming and looking out of the window up and down that lonely platform। আচ্ছা, এখানে কি বলেছে যে এই ন্যারেটর কিন্তু তার যাত্রা সে যে ভেবেছিল যে না একবার নেমে যাব, যদি এটা সিনেমা হতো তাহলে সে কিন্তু নেমে যেত এবং জানতে চাইতো, কিন্তু এটা তো সিনেমা না, রিয়েল লাইফ। তাই জন্য সে কিন্তু কি এই যে তার যাত্রা সেটা কখনোই কিন্তু ভাঙেনি, মানে এই যাত্রাটা কখনোই নষ্ট করেনি, মানে সে মেয়েটাকে আর খুঁজতে যায়নি। কেন? কারণ এই যে তার যে খেলা সেই খেলাটা কিন্তু নষ্ট করতে চাইছিল না। সে কি করছিল? সে কেবল আশা করছিল এবং স্বপ্ন দেখছিল, এবং সে কিন্তু ওই একাকী প্ল্যাটফর্মে ওপর নিচে জানলা দিয়ে তাকাতে সে কিন্তু খুবই পছন্দ করতো। যদি সে কি ভাবতো যে যদি সেই মেয়েটাকে আবার আমি দেখতে পাই, এই আশা নিয়ে কিন্তু সে বারবার করে যতবারই ওইখান দিয়ে গেছে সে কিন্তু ওই জানলা দিয়ে তাকিয়ে রয়েছে যদি মেয়েটা এসে যায়। তো এইখানে তোমাদের যে ওয়ান লাইনার স্ন্যাপ আমি কিন্তু 30টা প্রোভাইড করেছি। এই স্ন্যাপগুলো যদি তোমরা পড়ে যাও এটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হবে, এবং এই স্ন্যাপগুলো কিন্তু বিশেষ করে তোমাদের জন্যই কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো চলো এবার আমরা কিন্তু তোমাদের যে পরবর্তী গল্প রয়েছে স্ট্রং রুটস, সেই স্ট্রং রুটসের কিন্তু ওয়ান লাইনার স্ন্যাপগুলো আমরা দেখে নিই। তো চলো আমরা এবার পড়ে নিই আমাদের দ্বিতীয় ওয়ান লাইনার স্ন্যাপ। আমাদের দ্বিতীয় গল্প কি? স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। এটি কিন্তু একটি অটোবায়োগ্রাফি। তো এই ওয়ান লাইনার স্ন্যাপগুলো পড়ার আগে তোমরা চেষ্টা করবে টেক্সটটা একটু পড়ে নেওয়ার, তাহলে এই যে ওয়ান লাইনার স্ন্যাপগুলো রয়েছে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো চলো আমরা এক এক করে এই স্ন্যাপগুলো পড়ে নিই। দেখো প্রথমে কি বলেছে, দেখো 1 নম্বর কি বলেছে, আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট মক স্ট্রিট। এখানে কালাম জন্মগ্রহণ করেছে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, যেটি মাদ্রাস রাজ্যের দ্বীপবর্তী শহর রামেশ্বরমে অবস্থিত, এবং তারা কিন্তু মক স্ট্রিটে থাকতো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপর দ্বিতীয় নম্বর দেখো কি বলেছে, মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড neither much formal education nor much wealth, but he possessed great innate wisdom and a true generosity of spirit। তাহলে কি বলেছে, তার বাবা জৈনুল আবদিন সে কিন্তু খুবই একটা পড়াশোনা করেনি, বা পড়াশোনা মানে সে খুবই একটা শিক্ষিত না, এবং তার কাছে অত টাকা পয়সাও কিন্তু নেই, তবুও তার বাবার মধ্যে কিন্তু ছিল প্রকৃত জ্ঞান এবং সত্যিকারের উদারতা। ঠিক আছে, উদার মানুষ ছিলেন কিন্তু তার বাবা, কালামের বাবা। 3 নম্বরটা দেখো কি রয়েছে, মাই মাদার আশিয়াম্মা ওয়াজ এ জেন্টাল অ্যান্ড কাইন্ড হার্টেড ওম্যান অ্যান্ড দে আর রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তার মায়ের নাম কি? আশিয়াম্মা। সেও কিন্তু ছিল অত্যন্ত ভদ্র, কোমল হৃদয়ের এবং দয়ালু নারী, এবং তাদের মানে তার বাবা জৈনুল আবদিন এবং তার মা আশিয়াম্মাকে লোকে কিন্তু আদর্শ দম্পতি হিসেবে বিবেচিত করত। তারপর দেখো 4 নম্বর কি বলেছে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অ্যান্ড ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। আচ্ছা, কি বলেছে যে তারা
কোথায় থাকতো তারা, মানে কালামরা কিন্তু তাদের পৈতৃক বাড়িতে থাকতো, যা চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি। এটি ছিল একটি বড় পাকা বাড়ি, কি 19 শতকের মাঝামাঝি কিন্তু এই বাড়িতে তৈরি করা হয়েছে। তারপর 5 নম্বর দেখো, কালামস মাদার সার্ভ কালাম রাইস অ্যারোমেটিক সাম্বার অ্যান্ড এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড এ ডলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি অন এ ব্যানানা লিফ। তাহলে এইখানে কি বলেছে যে কালামের মা তাকে কলা পাতায় খেতে দিত, এবং কি কি খেতে দিত, সেই কলা পাতায় সে দিত ভাত, অ্যারোমেটিক সাম্বার মানে সুগন্ধি যুক্ত সাম্বার, বিভিন্ন ধরনের সেখানে ডাল থাকতো, তারপর বাড়ির তৈরি আচার থাকতো, এবং এক ডলা কি দিত, ফ্রেশ কোকোনাট চাটনি, নারকেলের চাটনি দিত। ওকে, তারপর দেখো 6 নম্বর কি বলেছে, কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। কালাম দেখতে কেমন ছিল, অতটা ভালো ছিল না, দেখতে কদাকার ছিল, এবং তার মা বাবা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, এবং তারা কিন্তু যথেষ্ট লম্বা ছিল। 7 নম্বর দেখো কি বলেছে, অল নেসেসিটি ইজ ওয়েল প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড মেডিসিন অর ক্লোথস অ্যান্ড উই হ্যাড এ সিকিওর চাইল্ডহুড বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। এখানে বলেছে যে যেইটুকু প্রয়োজনীয় জিনিস সেইগুলো কিন্তু তাদেরকে প্রদান করা হতো। কি কি প্রয়োজনীয় জিনিস, যেমন খাওয়া, ঠিক আছে, তারপর ওষুধ এবং জামা কাপড়, এবং তারা মানে কালাম বলতে পারে যে তাদের যে শৈশব ছিল সেটা ছিল সুরক্ষিত, বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, কি বস্তুগত দিক থেকে এবং মানসিক দিক থেকে বা আবেগগত দিক থেকে সবকিছু মানে সবকিছুতেই কিন্তু সুরক্ষিত ছিল। তারপর দেখো 8 নম্বর কি বলেছে, মাই ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস। তার বাবা কিন্তু কি করতো, এড়িয়ে চলতো সমস্ত সুবিধা এবং বিলাসিতা। 9 নম্বর দেখো, হি লেড এ সিম্পল ডিসিপ্লিন অ্যান্ড অস্ট্রিয়ার লাইফ। সে কিন্তু একটা সাধারণ শৃঙ্খলাবদ্ধ এবং কঠোর জীবনযাপন করত। 10 নম্বর, আওয়ার ফ্যামিলি অফটেন শেয়ার্ড ফুড উইথ মেনি আউটসাইডার্স। তার পরিবার কি করত, বিভিন্ন বাইরের মানুষদের সাথে কিন্তু খাবার ভাগ করে নিত, যার জন্য কালাম কিন্তু তার খেতে বসে দেখতো যে এক এক দিন এক এক রকম লোক কিন্তু বসে আছে খেতে। 11 নম্বর দেখো কি বলেছে, রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর দ্য শিবা টেম্পল অ্যান্ড দ্য টেম্পল ওয়াজ অ্যাবাউট 10 মিনিটস ওয়াক ফ্রম আওয়ার হাউস। বলেছে রামেশ্বরম ফেমাস কেন, শিব মন্দিরের জন্য, এবং এই যে মন্দিরটা সেটা ছিল তাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তারপর দেখো 12 নম্বর, দ্য পিপল অফ রামেশ্বরম লিভ উইথ কমপ্লিট রিলিজিয়াস হারমোনি অ্যান্ড দ্য হিন্দুজ অ্যান্ড মুসলিমস লিভড দেয়ার অ্যামিকাবলি। আচ্ছা, তাহলে কি বলেছে এইখানে, তাদের এই যে রামেশ্বরমে মানুষজন কি করত, সম্পূর্ণ ধর্মীয় ঐক্য নিয়ে বাস করত, এবং হিন্দু ও মুসলমানরা সেখানে কিন্তু বন্ধুর মতন থাকতো। তারপর দেখো কি বলেছে, দ্য হাই প্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পল পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। কি বলেছে যে রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত তার নাম কি, পক্ষী লক্ষণ শাস্ত্রী, সে ছিল কালামের বাবার খুবই কাছের একটা বন্ধু। তারপর দেখো 14 নম্বর, মাই ফাদার উড টেক মি টু দ্য মস্ক এভরি ইভিনিং ফর প্রেয়ার্স। তার বাবা কি কালামকে নিয়ে যেত কিসের জন্য, প্রার্থনার জন্য, তাই না, প্রতিদিন সন্ধ্যাকালীন প্রার্থনা বা নামাজের জন্য তাকে কিন্তু মসজিদে নিয়ে যেত। এবার বলছে, আই লিসেন টু দ্য অ্যারাবিক প্রেয়ার্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দেয়ার মিনিং। কালাম কিন্তু তা শুনতো, এবং এই যে আরবিতে যে প্রার্থনা করা হতো এগুলার কিন্তু মানে বুঝতে পারতো না, কিন্তু সে শুনতো। তারপর দেখো কি বলেছে, দ্য পিপল অফ ডিফারেন্ট faiths would be sitting outside waiting for my father to bless them। তাহলে এইখানে কি বলেছে, বিভিন্ন ধর্মের মানুষ বাইরে বসে থাকতো কিসের জন্য, তার যে বাবা
তার বাবার আশীর্বাদ পাওয়ার জন্য, তার বাবার জন্য অপেক্ষা করতো কিন্তু তারা। তারপর দেখো কি বলছে, হি স্ক্যান্টিফাইড ওয়াটার অ্যান্ড গেভ ইট টু দোজ হু ওয়ার ইল। তার বাবা কি করতো, তাদেরকে ওই যে জল পড়া মানে ওই যে পবিত্র জল সেটা প্রদান করতো, এবং তারা কিন্তু এই জলটা নিয়ে যেত যারা তাদের বাড়িতে অসুস্থ থাকতো তাদের জন্য কিন্তু এই পবিত্র জলটা নিয়ে যেত, ঠিক আছে, যারা ইনভ্যালিডস ছিল। আচ্ছা, তারপর দেখো 18 নম্বর, হি কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আচ্ছা, ইন তামিল তো কি বলেছে, তার বাবা কিন্তু যে জটিল আধ্যাত্মিক বিষয়গুলো খুবই সহজ সরল ভাষায় তামিলে কিন্তু বুঝিয়ে দিত। তারপর দেখো 19 নম্বর কি বলেছে, পাকশি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড মাই ফাদার অফটেন ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স। মাঝে মাঝে এই যে পক্ষী লক্ষণ শাস্ত্রী এবং আমার বাবা তারা কি করতো, প্রায়ই এই যে আধ্যাত্মিক বিষয়, এই আধ্যাত্মিক বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করত। এবার দেখো 20 নম্বর কি বলেছে, মাই ফাদার বিলিভড দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তাহলে কি বলেছে, তার বাবা বিশ্বাস করতো যে যখন প্রতিকূলতা আসে তখন আমাদের যে আত্মবিশ্লেষণের একটা সুযোগ দেয়, মানে আমরা নিজেদেরকে কিন্তু সেই সময় চিনতে পারি, তাই না? তোমার আজকে দিন ভালো যাচ্ছে, তুমি কিন্তু নিজের মধ্যে কখনোই ঢুকে দেখছো না, এবার যখন তোমার দিন খারাপ যায় তখন তুমি কিন্তু আস্তে আস্তে নিজেকে চিনতে শেখো, তাই না? আচ্ছা, 21 নম্বর দেখো, হি অলসো বিলিভ দ্যাট এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন হেল্পার, স্পেশাল হেল্পার। আচ্ছা, তাহলে কি করতো, যে তার বাবা বিশ্বাস করতেন যে প্রতিটি পুনরাবৃত্তি দুঃখ আকাঙ্ক্ষা এবং ইচ্ছা তার নিজস্ব বিশেষ সহকারী বা সাহায্যকারীকে খুঁজে নেয়, তাই না? তুমি কি রাগ কখনো নিজে নিজে দেখাবে না, অন্যের উপর দেখাবে? ভালোবাসা কি একা একাই দেখাবে, বলবে আমি আমাকেই ভালোবাসি, হবে দিয়ে জড়িয়ে ধরেছো? নিশ্চয় এটা কাউকে দেখাতে হয়, তাই তো? আচ্ছা, তারপরে দেখো যে মাই ফাদার্স ডে উড স্টার্ট অ্যাট 4 AM উইথ নামাজ। তার বাবা ভোর 4টার সময় কিন্তু তার বাবার দিনের শুরু হতো কি দিয়ে, নামাজ দিয়ে, নামাজ পড়ে কিন্তু দিনের শুরু করতো। এবার দেখো, আফটার প্রেয়ার্স হি উড ওয়াক টু দেয়ার কোকোনাট গ্রোভ অ্যান্ড রিটার্ন উইথ আ ডজন কোকোনাটস। The grove was about 4 miles from Kalam's house, and he maintained his routine even when he was in his late 60s. আচ্ছা, তাহলে কি বলেছে, যে এই প্রার্থনা করার পর, ঠিক আছে, মানে নামাজ পড়ার পর তার বাবা কোথায় যেত, তার বাবা ওই যে নারকেল বাগান সেখানে হেঁটে যেত, এবং সেখান থেকে ফিরে আসার সময় তার বাবা কিন্তু 1 ডজন নারকেল নিয়ে ফিরে আসতেন। কত? 1 ডজন নারকেল তার যে কাঁধে কাঁধে করে নিয়ে আসতেন। এবং এই যে বাগানটা ছিল সেটা কিন্তু কালামের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল, এবং তার বাবা কিন্তু 60 ঊর্ধ্ব বয়সেও কিন্তু এই যে রুটিন সেটা কিন্তু, এই যে নিয়ম সেটা কিন্তু মেনটেন করতো, ঠিক আছে? মানে তার বাবা কিন্তু 60 বছরের শেষের দিকেও কিন্তু এই রুটিনটা ফলো করতো। এবার দেখো 24 নম্বর কি বলেছে, হি পজেসড গ্রেট পেশেন্স কামনেস অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ। এখানে কি বলেছে, যে তিনি ছিলেন মহান ধৈর্য, তার ছিল মহান ধৈর্য, সে কি দিত, সান্ত্বনা এবং তার আধ্যাত্মিক শক্তি ধারণ করতেন। মানে তার বাবা কি ছিলেন, ধৈর্য ছিল, আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এবং লোককে সান্ত্বনা করার কিন্তু ক্ষমতা তার বাবার ছিল। এবার দেখো 25 নম্বর কি বলেছে, কালাম emulate his father's value of simplicity and faith into Kalam's own world of science and technology, and his example taught me humility, honesty and spiritual strength. এখানে কি বলেছে দেখো ভালো করে বোঝো, যে কালাম তার এই যে পিতার যে সরলতা এবং বিশ্বাসের মূল্যবোধকে সে কিন্তু তার নিজের যে প্রযুক্তিগত বিজ্ঞান ও প্রযুক্তিগত যে জগৎ রয়েছে সেখানে কিন্তু অনুসরণ করতেন। এবং কি হয়েছে, এবং তার উদাহরণ কালামকে, মানে তার বাবার উদাহরণ
কালামকে কি বিনয়ী হওয়া, সৎ হওয়া এবং আধ্যাত্মিক শক্তির যে জাগরণ সেটা কিন্তু শিখিয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলেছে, মাই ফাদার্স লাইফ অফ সিম্পলিসিটি অ্যান্ড ডিভোশন রিমেন্স মাই গ্রেটেস্ট ইন্সপিরেশন। তাহলে কি বলেছে এখানে, তার পিতার সরলতা এবং ভক্তিপূর্ণ জীবন কিন্তু আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসাবে রয়ে গেছিল। কার? কালামের। দেখো ওই জন্য কালাম কত কিছু জীবনে করেছিল। এবার দেখো 27 নম্বর কি বলছে, কালাম থট দেয়ার exist a divine power which can lift one up from confuse, misery, melancholy and failure and guide one to one's true place। এবার বলছে যে কালাম এছাড়া বিশ্বাস করতেন যে, দেখো কি বলছে, তিনি বিশ্বাস করছেন যে এইখানে বা এই জগতে কোনো একটা দৈব শক্তি রয়েছে, ঠিক আছে, ডিভাইন পাওয়ার রয়েছে, যে কি করে, যে যা একজনকে বিভ্রান্তি, দুঃখ, বিষণ্ণতা, ব্যর্থতা থেকে কি করে তুলে নিয়ে তাকে সত্যিকারের যে স্থান বা সত্যিকারের যে পথ, সেই পথে তাকে চালিত করে বা তাকে সেই পথে নিয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো কালাম also believed that once an individual served emotional and physical bonds, he is on the road to freedom, happiness and peace of mind। আচ্ছা, তাহলে কি বলছে, কালাম এছাড়া বিশ্বাস কি করতেন যে যখন একজন ব্যক্তি আবেগগত এবং শারীরিক বন্ধন থেকে ছিন্ন হবে তখন সে কিন্তু স্বাধীনতা, সুখ এবং মানসিক শান্তির পথে সে কিন্তু প্রেরিত হবে। ঠিক আছে, মানে তার কিন্তু আর কোনো মোহমায়া থাকবে না। এবার দেখো কি বলেছে, কালামস ফাদার propitiated demonic forces with prayers and offerings। তার বাবা কি করতো, কালামের বাবা প্রার্থনা এবং বিভিন্ন উৎসর্গ বা মন্ত্রের দ্বারা তার বাবা যে অশুভ শক্তিগুলোকে সেইগুলোকে প্রশমিত করত, কমাতো বা কমানোর চেষ্টা করত। তাহলে কিসের দ্বারা করত? প্রার্থনা এবং বিভিন্ন যে নৈবেদ্য দেয়, বিভিন্ন উৎসর্গ করে, সেইগুলির দ্বারা। তারপর দেখো কি বলেছে, হোয়েন কালামস ফাদার অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস কালাম ফেল্ট এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। আচ্ছা, যখন তার বাবা তাকে উত্তর দিয়েছিল একটি নিচু গভীর স্বরে, তখন কালাম কিন্তু নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি এবং উদ্দীপনা অনুভব করেছিল। এবার দেখো কি বলেছে, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ ওয়ান অফ হার forebears হ্যাভিং বিন bestowed দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আচ্ছা, তাহলে এইখানে কি বলেছে যে তার যে মায়ের বংশ সে ছিল আরো মর্যাদাপূর্ণ এবং তার এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি কিন্তু দিয়েছিল। তো তোমাদের এইখানে কিন্তু যে স্ট্রং রুটসের ওয়ান লাইনার স্ন্যাপ সেটা কিন্তু সমাপ্ত হলো। আশা করি এখান থেকে এইগুলো পড়ে গেলেই তোমাদের যথেষ্ট হবে। তোমরা এই স্ন্যাপগুলো কিন্তু মন দিয়ে পড়ো। তো চলো এবার আমরা কিন্তু আমাদের গল্পের 3 নম্বর যে প্লট রয়েছে কি দ্য বেট, সেই দ্য বেট গল্পের ওয়ান লাইনার স্ন্যাপগুলি এবার আমরা দেখে নিই। চলো এবার আমরা দেখে নিই আমাদের তৃতীয় গল্প দ্য বেট বাই অ্যান্টন চেকভ, সেই বেট গল্পের ওয়ান লাইনার স্ন্যাপ। তো এই স্ন্যাপগুলি দেখার আগে আমি অবশ্যই বলবো গল্পটা ভালো করে একটু তোমরা পড়ে নিও, তাহলে স্ন্যাপগুলি আরো ভালো করে তোমরা বুঝে যাবে। তো চলো এক এক করে এবার আমরা এই স্ন্যাপগুলি পড়ে নিই। দেখো প্রথমে কি রয়েছে, It was a dark autumn night, and the banker recalled a party held one autumn evening 15 years earlier where intellectual guests debated capital punishment versus life imprisonment। আচ্ছা, তাহলে এইখানে আমি যে ডিটেলগুলো দিয়েছি এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ হবে, তার জন্য কিন্তু আমি এই স্ন্যাপগুলো তোমাদের জন্য রেডি করেছি।
তো বলেছে দেখো এটি একটি অন্ধকার শরতের রাত এবং ব্যাংকার মনে করছিল তার 15 বছর আগে শরৎকালের সন্ধ্যায় একটা কি পার্টি দিয়েছিল, যেই পার্টিতে অনুষ্ঠান দিয়েছিল সেইখানে কি ছিল, অনেক বুদ্ধিজীবী অতিথিরা ছিল, তাদের মধ্যে কি বিতর্ক হচ্ছিল যে মৃত্যুদণ্ড বেশি ভালো নাকি আজীবন কারাদণ্ড, কোনটা ভালো। তারপরে দেখো দ্বিতীয় নম্বর, মোস্ট গেস্ট স্পেশালি জার্নালিস্ট অপোজড দ্য ডেথ পেনাল্টি অ্যাজ ইট ক্ল্যাশড উইথ ক্রিশ্চিয়ান ভ্যালুস। আচ্ছা কি বলেছে, বলছে অধিকাংশ অতিথি বিশেষত সাংবাদিকরা মৃত্যুদণ্ডের বিরোধিতা করছিলেন। কেন? কারণ এটা ছিল খ্রিস্টানদের মূল্যবোধের সাথে একেবারে বিরোধীপূর্ণ বা বিরোধপূর্ণ, ঠিক আছে, মানে এই যে খ্রিস্টান রীতিনীতি তার বিরুদ্ধে ছিল এটা। এবার দেখো তৃতীয় কি বলেছে, দ্য ব্যাংকার আর্গিউ দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ওয়াজ মোর হিউম্যানি দেন লাইফ লং ইমপ্রিজনমেন্ট। আচ্ছা এই ব্যাংকার কি বলেছিল, তর্ক করছিল যে মৃত্যুদণ্ড হচ্ছে বেশি মানানসই, কিসের তুলনায় মানানসই বা মানবিক, কিসের তুলনায়, এই যে আজীবন কারাদণ্ডের তুলনায়। এবং তারপরে কি বলেছে দেখো 4 নম্বর, এই ইয়ং 25-year-old lawyer argued in favor of imprisonment over the death penalty। আচ্ছা এই যে আমাদের এই চুক্তিটা কাদের মধ্যে হয়েছিল, ব্যাংকার এবং লয়ারের মধ্যে। এই লয়ার কিন্তু তখন অত্যন্তই অল্প বয়স্ক ছিল, তার বয়স ছিল মাত্র 25 বছর এবং সে কিন্তু বারবার বলছিল যে মৃত্যুদণ্ডের থেকে যে আজীবন কারাদণ্ড সেটা কিন্তু বেশি ভালো, মানে সে আজীবন কারাদণ্ডের দিকে কিন্তু তার মেন ফোকাস ছিল, যে ওটাই হচ্ছে বেশি মানবিক মৃত্যুদণ্ডের তুলনায়। এবার দেখো 5 নম্বর কি বলেছে, দ্য ব্যাংকার বিকেম এক্সাইটেড অ্যান্ড চ্যালেঞ্জড দ্য লয়ার টু এ বেট ওর্থ 2 মিলিয়ন। কি করেছে, ব্যাংকারের তখন সেই সময় প্রচুর টাকা ছিল, টাকার গরম ছিল এবং সে সেই সময় কি করেছিল, উৎসাহী হয়ে এবং নিজের যে প্রতিপত্তি সেটা দেখানোর জন্য সে এই যে লয়ার তার সাথে চ্যালেঞ্জ লাগিয়েছিল, কিসের, বাজি ধরেছিল, যেটার মূল্য ছিল 2 মিলিয়ন, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর কি বলেছে, 2 মিলিয়ন মানে আমরা জানি 20 লাখ, ওকে। এবার 6 নম্বর দেখো, ইনিশিয়ালি দ্য কনফাইনমেন্ট ওয়াজ ডিসকাসড ফর 5 ইয়ার্স বাট ওয়াজ এক্সটেন্ড টু 15 ইয়ার্স। আচ্ছা এখানে কি, এই যে ব্যাংকার প্রথমে বলেছিল যে তুমি 5 বছর মানে বেশি 1-2 বছর টিকতেই পারবে না, তাও এই যে তোমার যে চ্যালেঞ্জ লাগাচ্ছি তুমি 5 বছরের বেশি টিকতে পারবে না। কিন্তু আমাদের যে লয়ার সে ছিল অত্যন্ত পাকা, সে কি করেছিল, যে বলেছিল 5 বছর কেন, আমি তো 15 বছর, মানে একটা যাবজ্জীবন যে কারাদণ্ড হয় সেটা 14 বছরের, আমি 15 বছর করে দেখাবো। তো সে নিজে কি করেছিল, নিজেই নিজের বাস ডেকে এনেছিল, যার জন্য কি হয়েছে, এই যে কনফাইনমেন্ট, এই যে স্বেচ্ছায় কারাবাস সেটা হয়ে গিয়েছিল 15 বছরের। আচ্ছা তারপরে দেখো কি বলেছে, দ্য ব্যাংকার ওয়াজ ওয়েলদি অ্যান্ড রেকলেস কনসিডার্ড 2 মিলিয়ন এ মেয়ার ট্রাইফল। এবার কি করেছে, এই ব্যাংকার আমি আগেই বলেছিলাম যে সেই সময় খুব ধনী ছিল এবং নির্দয় ছিল এবং তার কাছে এই 2 মিলিয়ন টাকা তুচ্ছ ছিল, সে কিছুই মনে করতো না, 2 মিলিয়ন টাকা ধর, এরকম একটা ব্যাপার ছিল। এ লজ ওয়াজ বিল্ট ইন দ্য ব্যাংকার্স গার্ডেন টু কনফাইন দ্য লয়ার আন্ডার স্ট্রিক্ট সুপারভিশন। এই যে একটা, এই ব্যাংকার কি করেছিল, ব্যাংকারের সে একটা লজ তৈরি করিয়েছিল, ঠিক আছে, মানে তার বাগানবাড়িতে একটা লজ ছিল, সেইখানে কিন্তু এই যে লয়ার তাকে এই যে কারাবাস সেইখানে কাটাতে বলেছিল, তার লজে কাটাতে বলেছিল এবং এই কারাবাস কিন্তু অত্যন্ত কঠোর হয়েছিল, মানে কঠোর নজরদারিতে তাকে রাখা হয়েছিল, কাকে, আমাদের এই যে লয়ার ভাইকে। তারপর দেখো 9 নম্বরটা কি বলেছে, দ্য লয়ার ওয়াজ ফরবিডেন টু মিট পিপল হেয়ার ভয়েসেস অর রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স। এই যে আইনজীবী সে তার কোন কোন জিনিসগুলা নিষেধ ছিল, মানুষের সাথে দেখা করা, কোনো কিছু শব্দ শোনা
অথবা কোনো চিঠি তার কাছে আসা এবং সংবাদপত্র আসা এইগুলো গ্রহণ করা পুরোপুরি তার নিষেধ ছিল। তারপরে দেখো কি বলছে, হি ওয়াজ অ্যালাউড বুকস, ওয়াইন, মিউজিক অ্যান্ড দ্য ফ্রিডম টু রাইট লেটার্স অ্যান্ড স্মোক। তার কোন কোন জিনিসগুলো অ্যালাউ করা হয়েছিল, সে কি তার স্বাধীনতা দেওয়া হয়েছিল কোন জিনিসগুলোতে, যে সে ওয়াইন মদ পান করতে পারবে, মিউজিক বাজাতে পারবে, সে কি স্বাধীনতা পূর্ণভাবে সে চিঠি লিখতে পারবে এবং বিড়ি খেতে পারবে, বিড়ি মানে সিগারেট খেতে পারবে, ঠিক আছে, মানে ধূম্রপান করতে পারবে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে 11 নম্বর, দ্য বেট বিগ্যান অ্যাট 12 o'clock অন নভেম্বর 14, 1870 and was set to end at 12 o'clock on November 14, 1885। তাহলে কি 15 বছরের জন্য হয়েছিল, শুরু হয়েছিল 12 o'clock 12টার সময়, ঠিক আছে, নভেম্বরে। ডেটটা অবশ্যই মনে রাখবে এবং এন্ডিং ডেটটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। ওকে, এবার দেখো 12 নম্বর কি বলেছে, ইন হিজ ফার্স্ট ইয়ার দ্য লয়ার সাফার্ড severe loneliness and depression and the sounds of the piano could be heard continually day and night। তাহলে কি বলেছে যে প্রথম বছরে এই লয়ার, এখান থেকে কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে যে কোন বছর কি কি হয়েছিল। তো প্রথম বছরে লয়ার কি হয়েছিল, সে অত্যন্ত ভুগেছিল একাকিত্বে এবং ডিপ্রেশন, ঠিক আছে, মানে কি সে একাকিত্বতে ভুগেছিল এবং হতাশায় ভুগেছিল এবং তার যে ঘর, সেই ঘর থেকে অবিরাম পিয়ানো বাজার আওয়াজ শোনা যেত, দিন হোক কিংবা রাত হোক, রাত দিন শোনা যেত। তারপর দেখো 13 নম্বর, হি রিজেক্টেড ওয়াইন অ্যান্ড টব্যাকো বিলিভিং দে ডিস্টার্ব হিজ পিস অ্যান্ড হেলথ অ্যান্ড দ্যাট টব্যাকো অলসো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম। সে কি প্রত্যাখ্যান করেছিল, মদ খাবে না এবং ধূম্রপান করবে না। সে কি বিশ্বাস করতো যে এইগুলো তার শান্তি এবং স্বাস্থ্যকে নষ্ট করতো এবং এই যে ধোঁয়া মানে সিগারেটের ধোঁয়া, এইগুলো কি করতো, তার যে ঘরের পরিবেশ সেটাকে, ঘরের যে বাতাস সেটাকে আরো দূষিত করতো, নষ্ট করে দিত। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার হি রিড লাইট ক্যারেক্টার নোভেলস with complicated love plots and sensational fantastic stories। প্রথম বছরে এই যে আমাদের লয়ার, সে কি হালকা চরিত্রের নোবেল পড়েছিল এবং কমপ্লিকেটেড জটিল সব ভালোবাসার গল্প পড়েছিল এবং সে কি করেছিল, এবং সে বিভিন্ন চমকপ্রদ কিন্তু গল্প এবং উপন্যাস সে পড়েছিল। ওকে, এবার দেখো 15, ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ফ্রম দ্য লজ অ্যান্ড হি আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্যাল। তাহলে কি করেছে, দ্বিতীয় বছরে তার যে ঘর থেকে পিয়ানো বাজানোর আওয়াজ বন্ধ হয়ে যায় এবং সে শুধুমাত্র কি চাইছিল, সে শুধুমাত্র ধ্রুপদী সাহিত্য চাইছিল। ওকে, এবার দেখো 16 নম্বর কি বলেছে, পিপল ওয়াচিং হিম থ্রু দ্য উইন্ডো saw him doing nothing but eating, drinking and laying on his bed and talking angrily to himself। যারা ওই লয়ারকে জানলা দিয়ে দেখেছে, তারা কি দেখেছিল, তারা দেখেছিল যে এই বছর এই লয়ার কোনো কিছুই করেনি, ঠিক আছে, খালি কি করেছে, খেয়েছে, খাবার খেয়েছে, মদ খেয়েছে, ড্রিঙ্ক করেছে এবং তার বিছানায় ঘুমিয়েছে এবং মাঝে মাঝে সে কি করত, নিজের সাথে রাগান্বিতভাবে একা একাই বকবক করতো, মানে একা একাই কথা বলতো। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ এভরিথিং হি হ্যাড রিটেন মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং। তাহলে এইখানে কি বলেছে, সে এই যে মানে লয়ার, সে কি করতো, ঘন্টার পর ঘন্টা লিখতো এবং সকালে উঠে সে সবকিছুই যা লিখেছিল সবকিছু ছিঁড়ে ফেলতো এবং তাকে সম্ভবত একবারের বেশি তাকে শোনা যায় যে সে কেঁদেছিল। এবার দেখো পরবর্তী কি বলেছে, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার হি স্টাডিড ল্যাঙ্গুয়েজেস, হিস্ট্রি অ্যান্ড
ফিলোসফি ইন ডেপথ। কি বলেছে, ষষ্ঠ বছরের মাঝামাঝি সময়ে সে কি করেছে, প্রচুর ল্যাঙ্গুয়েজের বই পড়েছে, ভাষা, ইতিহাস এবং ফিলোসফি আরো গভীরভাবে কিন্তু সে এইগুলি পড়েছে, মানে দর্শন এগুলি আরো গভীরভাবে সে অধ্যয়ন করেছে। ওকে, তারপর দেখো 19 নম্বর কি বলেছে, ওভার 4 ইয়ার্স হি রেড ওভার 600 ভলিউমস গেইনিং ইমেন্স নলেজ। আচ্ছা, এখানে কি বলেছে, এই 4 বছরে সে কি 600 খণ্ড বই কিন্তু পড়ে নিয়েছে, মানে সে কিন্তু 600টার বেশি বই পড়ে নিয়েছে এবং সে কিন্তু বিরাট জ্ঞান অর্জন করেছে। এবার দেখো কি বলেছে 20 নম্বর, হি রোট এ লেটার ইন 6 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড চ্যালেঞ্জ দ্য ব্যাংকার টু ভেরিফাই হিজ মাস্টারি। সে কি করেছে, ওই ব্যাংকারকে 6টা ভাষায় একটা চিঠি লিখেছিল এবং তাকে কি করেছিল, তার যে এই যে অধ্যয়নে যে সে মাস্টারি করেছে তার দক্ষতা দেখানোর জন্য বা যাচাই করার জন্য চ্যালেঞ্জ দিয়েছিলেন। কি বলেছে তারপর দেখো, দ্য ব্যাংকার ordered gunshots in the garden to confirm the accuracy of his letter. এই ব্যাংকার কি করেছিল, চিঠির সঠিকতা নিশ্চয় করার জন্য সে বাগানে গুলি চালিয়েছিল, মানে যে তার যে 6টা ভাষায় লিখেছিল তার যে লেখাগুলো সার্থক হয়েছে, এই লয়ারের তার যে পড়া সার্থক হয়েছে সেটার জন্য লয়ার কি বলেছিল, যদি ঠিক হয় তাহলে কি করতে, গানশট করতে। তো তার পরিপ্রেক্ষিতে এই ব্যাংকার কিন্তু গুলি চালিয়েছিলেন। ঠিক আছে, এটা ছিল একটা সিগন্যাল যে তার যে লয়ার তার যে পড়াশোনা সেগুলো বিফলে যায়নি। এবার দেখো পরের, আফটার দ্য 10th ইয়ার হি রেড অনলি গসপেল, থিওলজিক্যাল ওয়ার্কস অ্যান্ড হিস্টোরিজ অফ দ্য রিলিজিয়ান দ্যাট ফলোড দ্য গসপেল। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এইখানে বলেছে যে 10ম বছরের পর সে কিন্তু কেবল কি করছিল, সে গসপেল মানে ওই যে বাইবেলের যে বই সেই খণ্ডগুলি সে পড়ছিল, বিভিন্ন ধর্মতত্ত্বের কাজ নিয়ে পড়ছিল এবং এই যে সেই যে ধর্মের যে ইতিহাস, মানে এই যে বাইবেলের ধর্মের যে ইতিহাস সেই সব পড়াতে সে কিন্তু মনোনিবেশ করেছিল। আচ্ছা, তারপর দেখো 23 নম্বরটা কি বলেছে, ইন দ্য লাস্ট 2 years of his confinement he read widely, covering natural science works of Byron and Shakespeare, medicine, chemistry, novels, and some treatises on philosophy and theology. আচ্ছা, তাহলে এইখানে কি বলেছে দেখো, বন্দিত্বের মানে যখন তার বন্দি দশার শেষ 2 বছরে সে একেবারে বিপুল পরিমাণে পড়াশোনা করছিলেন। কি কি পড়েছিল, সে তখন পড়েছিল প্রাকৃতিক বিজ্ঞান, তারপর বাইরনের বই এবং শেক্সপিয়ারের বই, তারপর মেডিসিন মানে ঔষধির বই, তারপর রসায়ন, কেমিস্ট্রি, বিভিন্ন উপন্যাস এবং কি করেছিল, এবং বিভিন্ন যে গ্রন্থ যেগুলি ছিল ফিলোসফি, দর্শন এবং ধর্মতত্ত্বের উপর সেইগুলি কিন্তু বিপুল পরিমাণে এই যে লয়ার সে কিন্তু পড়েছিল। আচ্ছা, তারপরে দেখো 24 নম্বর কি বলেছে, দেখো, হিজ রিডিং সাজেস্টেড এ ম্যান সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য wreckage of his ship, trying to save his life by greedily clutching first at one spar and then at another. আচ্ছা, এখানে কি বলেছে যে এই যে তার যে বই পড়ার অভ্যাসগুলো, এই লয়ারের যে বই পড়ার অভ্যাসগুলো এমন ছিল কি রকম, যে একজন মানুষের যে সমুদ্রে তার জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে সে সাঁতার কাটছে এবং জীবিত থাকার জন্য সে লোভীভাবে প্রথমে একটি দণ্ড এবং তারপর আরেকটি যে দণ্ড সেইগুলো ধরে আঁকড়ে ধরে উঠার চেষ্টা করছে। মানে কেমন হয়, সমুদ্রে কেউ যদি কোনো জাহাজে কেউ যদি ডুবে যায় তাহলে কি হয়, সে ওই জাহাজের যা হাতের সামনে পাই একবারে ধরে উপরে উঠার চেষ্টা করে, তেমনি এই যে লয়ার সে কিন্তু হাতের সামনে যা পাচ্ছে, যা বই পাচ্ছে
সেই কিন্তু একেবারে পড়ে নিচ্ছে, ঠিক আছে। এবার দেখো 25 নম্বর কি বলেছে, দ্য ব্যাংকার্স ওয়েলথ ডিক্লাইন ডিউ টু গ্যাম্বলিং অ্যান্ড রিস্কি স্টক এক্সচেঞ্জ ইনভেস্টমেন্টস অ্যান্ড হি বিকেম এ মিডলিং র্যাঙ্ক ব্যাংকার। এই যে ব্যাংকারের যে সম্পদ সেটা কি হয়ে যায়, কমে যায়, কিসের জন্য, তার জুয়া খেলা, এবং সে কিসে, স্টক এক্সচেঞ্জে প্রচুর টাকা ইনভেস্ট করেছিল এবং সে হেরে গেছিল, এবং সে একটা মিডলিং র্যাঙ্কারের ব্যাংকারে পরিণত হয়ে যায়। মানে কি, সে একজন মাঝারি র্যাঙ্কের ব্যাংকারে পরিণত হয়ে গেছিল, ঠিক আছে। এবার দেখো 26 নম্বর কি বলেছে, বাই দ্য 15th ইয়ার দ্য ব্যাংকার ফেসড ফিনান্সিয়াল রুইন অ্যান্ড ফেয়ার পেইং দ্য বেট। কি করেছে, বাজি লাগিয়েছিল, 15 বছর পর অবস্থা তার খারাপ হয়ে গেছিল, যার জন্য তার আর্থিক অবস্থা, সে দেউলিয়া হয়ে গেছিল, এবং সে এই যে বেট, এই যে 2 মিলিয়ন সেটা দিতে ভয় পাচ্ছিল। তারপর দেখো 27 নম্বর কি বলেছে, at 3 AM the banker decided to kill the lawyer to avoid payment and only rustling sound of the cold trees could be heard. আচ্ছা, ঘড়িতে যখন ডং ডং করে 3টা বেজেছিল, এই ব্যাংকার কি করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল যে না, এই ব্যাটা লয়ারকে মারতে হবে, তাহলে কি একমাত্র উপায়, এই যে পেমেন্টটা আমাকে করতে হবে না। এবং সেই সময় কিন্তু একবারে নিস্তব্ধ ছিল, বাইরেও কোনো আওয়াজ আসছিল না, শুধুমাত্র কিসের আওয়াজ হচ্ছিল, শুধুমাত্র ওই যে গাছগুলো যেগুলো বরফে একেবারেই জমে গেছিল, সেই গাছগুলোর সরসর আওয়াজ শোনা যাচ্ছিল। যেমন ঠান্ডাতে একেবারে যখন গাছ জমে যায়, তখন কি গাছ যদি একটু দুলে তাহলে কি টুংটাং টুংটুং আওয়াজ হয়, তো সেই রকম আওয়াজগুলি কিন্তু শোনা যাচ্ছিল। এবার দেখো তারপরে কি বলেছে, he took the key from a fireproof safe that had not been opened for 15 years, put on his overcoat and quietly approached the lodge. আচ্ছা, এইখানে কি বলেছে, যে এই যে ব্যাংকার, সে কি করেছিল, সে যখন ভেবে নিয়েছিল যে ওই ব্যাটাকে লয়ারকে মারবো, তখন সে তার যে সিন্দুক, মানে যে সেটা ছিল ফায়ার প্রুফ, মানে অগ্নি নির্বাপক, সেইখানে সেই সিন্দুকটা কিন্তু 15 বছরে একবারও খোলা হয়নি। সে সেখান থেকে চাবিটা নিল এবং সে তার যে ওভারকোট সেটা পরে নিল, এবং সে ধীরে ধীরে কোথায় চললো, ওই যে লজ, সেই লজের দিকে অগ্রসর হলো। এবার দেখো পরেরটা, ইট ওয়াজ এ ডার্ক কোল্ড অ্যান্ড রেইনি নাইট ইন দ্য গার্ডেন। সেটা কি ছিল, অন্ধকার, ঠান্ডা, এবং সেই সময় বৃষ্টি পড়ছিল রাতের বেলা, ওই যে বাগান বাড়ি ছিল সেই বাগানে। উইথ আ ড্যাম কাটিং উইন্ড হলোয়িং অ্যান্ড শেকিং দ্য ট্রিজ উইদাউট রেস্ট। এবং এইখানে কি হচ্ছিল, যে তখন আমি বললাম যে বাগান অন্ধকার ছিল, ঠান্ডা ছিল, এবং বাইরে বৃষ্টি হচ্ছিল, এবং এই যে ভেজা যে ঝোড়ো বাতাস সেটা হু হু করে বইছিল, এবং গাছগুলো যেগুলো ছিল সেইগুলো কিন্তু থামার আর সুযোগই পাচ্ছিল না, মানে গাছগুলো একবার এদিক ওদিক ওদিক নড়েই চলে যাচ্ছিল, ঠিক আছে। মানে গাছগুলো যে হাওয়া বন্ধ সেটা আর হচ্ছিল না, এবং গাছগুলো রেস্ট পাচ্ছিল না। আহারে কি কষ্ট। তারপর দেখো কি বলেছে, দ্য ব্যাংকার স্ট্রেইন হিজ আইস but he could see neither the ground nor the white statues nor the lodge nor the trees. এবার এই যে ব্যাংকার কি করছিল, তার চোখ কি করেছিল, চাপা দিচ্ছিল, যেহেতু ঝোড়ো বাতাসগুলো একবারে, জলের ঝাপটাগুলো একবারে তার চোখে এসেছিল, তার বারবার করে মুছছিল এরকম করে, এবং সে কি করছিল, সামনের দিকে দেখার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই দেখতে পায়নি। তিনি না মাঠ, না সাদা মূর্তি, না লজ, না গাছ, কোনো কিছুই সে চোখের সামনে দেখতে পাচ্ছিল না। ওকে, এবার দেখো কি বলেছে, হি কল্ড দ্য ওয়াচম্যান টুয়াইস বাট গট নো অ্যান্সার। ক্লিয়ারলি দ্য ওয়াচম্যান হ্যাড টেকেন শেল্টার ফ্রম দ্য ওয়েদার অ্যান্ড ওয়াজ নাও asleep somewhere in the kitchen or greenhouse. কি বলেছে, এই যখন এই ব্যাংকার
গেটের কাছে যায়, সে ওয়াচম্যানকে 2বার ডাকে। কয়বার ডাকে? 2বার। এবং সে কিন্তু কোনো উত্তর দেয় না। সম্ভবত সে কি ভাবছে, এই ওয়াচম্যান যে গার্ড ছিল সে নিশ্চয়ই কি নিরাপদ আশ্রয়ে নিয়েছে, এই যে খারাপ যে আবহাওয়া বইছে সেই তার জন্য নিরাপদ আশ্রয় নিয়েছে। সে হয়তো এখন কি করছে, ঘুমাচ্ছে কোথাও একটা, হয়তো সম্ভবত কিচেনে, রান্নাঘরে, অথবা গ্রিন হাউসে, মানে যেখানে গাছ ফাছ এইগুলো রাখা হয়। ওকে, আচ্ছা এবার পরেরটা দেখে নাও কি বলেছে দেখো। দ্য প্যাসেজ ওয়াজ এমটি, দেয়ার ওয়াজ এ বেডস্টিড উইদাউট বেডিং, অ্যান্ড ইন দ্য কর্নার স্টুড এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ। আচ্ছা কি বলেছে এখানে, সে যখন ওই প্যাসেজ দিয়ে যাচ্ছিল, অন্ধকার ছিল, ঠিক আছে, তারপর সে দেশলাই জ্বালিয়েছিল, দেশলাইয়ের কাঠি জ্বালিয়েছিল, সেই প্যাসেজটা একেবারেই ফাঁকা ছিল, সেখানে শুধুমাত্র কি ছিল, একটা খালি খাট ছিল, ঠিক আছে, একটা মানে বিছানা ছিল, যেখানে কোনো বেডিং ছিল না, উপরে কোনো কিছুই ছিল না, এবং এক কোণে একটা অন্ধকার লোহার যে চুলা সেটা দাঁড়িয়েছিল। ওকে, মানে এক কোণে একটা স্টোভ রাখা ছিল। আচ্ছা তারপর দেখো কি বলেছে, বলছে দ্য লয়ার ওয়াজ asleep at the table and open books were laying on the table, on the two easy chairs and on the carpet near the table। আচ্ছা লয়ার কি করছিল, লয়ার তখন ঘুমাচ্ছিল টেবিলের উপর, এবং সেইখানে কি ছিল, বইগুলা খোলা অবস্থায় ছিল টেবিলের উপর, এবং বই আরো কোথায় ছিল, দুটো ইজি চেয়ার, যেটা আরামদায়ক চেয়ার বলে, ঠিক আছে, সেইখানে, এবং আরো কোথায় ছিল, আরো ছিল অন দা কার্পেট, মেঝেতে, সেটা ছিল নিয়ার দা টেবিল, টেবিলের কাছে মেঝেতে সবকিছু কিন্তু পড়েছিল। ওকে, মানে বইগুলো খোলা অবস্থায় ছিল। এবার পরেরটা দেখো, 5 minutes passed and the prisoner did not move, the rusty lock grated and the door creaked। আচ্ছা এখানে কি বলেছে দেখো, 5 মিনিট পার হয়ে গেল, বন্দি মানে ওই লয়ার কিন্তু কোনোভাবে নড়লো না, এবং ওই যে জং ধরা তালাটা সেটা কি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে কিন্তু কি করলো, দরজাটা কিন্তু খুলে গেল। ওকে, যখন দরজা খুলে কেমন হয়, পুরোনো অনেক দরজা খুললে ক্যাঁ করে খুলে, ঠিক আছে, তালা কি হবে একবারে, তালা একবারে ঝংঝং করে শব্দ করে এবং দরজা ক্যাঁচ ক্যাঁচ করে খুলে যায়, সেই রকমই অবস্থা কিন্তু। এবার দেখো পরবর্তী, দ্য ব্যাংকার এক্সপেক্টেড দ্য লয়ার টু ক্রাই আউট ইন অ্যাস্টনিশমেন্ট, বাট 3 minutes passed and the room remained as quiet as ever। তাহলে কি বলছে, যে ব্যাংকার আশা করছিল যে উকিলটা, ওই আইনজীবী কি বিস্ময়ে চিৎকার করে উঠবে যখন সে তাকে দেখবে, কিন্তু 3 মিনিট পার হয়ে গেল, সে কিন্তু ঘরে কিন্তু আগের মতোই, ঘর কিন্তু শান্ত থাকলো। এবার দেখো কি বলেছে, হি ওয়াজ এ স্কেলেটন লাইক ম্যান উইথ টাইট স্কিন ওভার হিজ বোনস, লং কার্লস, a shaggy beard, yellowish hollow cheeks, a long narrow back, thin delicate hands, and silver streaked hair. Though he looked old and emaciated, he was only 40. He was asleep, and in the front of his bowed head lay a sheet of paper with fine handwriting। আচ্ছা তাহলে এখানে কি বলেছে দেখো, আমরা ভালো করে বুঝে নিই। এই যে লয়ার, তার অবস্থা কেমন ছিল, তার অবস্থা একেবারে কঙ্কালসার মানুষের মতন ছিল, ঠিক আছে, কঙ্কালের মতন হয়ে গেছিল, একেবারে শরীরে কিচ্ছু নাই, তার যে চামড়াগুলো মনে হচ্ছে যেন একেবারে কি এই যে হাড়ের সাথে লেগে রয়েছে, এতটাই সে পাতলা ছিল, এবং তাকে দেখে মনে হচ্ছিল অত্যন্ত সে দুর্ভিক্ষ পীড়িত। তার চুলগুলো একেবারে লম্বা লম্বা হয়ে গেছিল মেয়েদের মতন, তার ঝাঁকড়া ঝাঁকড়া দাড়ি ছিল, এবং তার মুখমণ্ডলে কি একটা হলদেটে ভাব ছিল, এবং গালগুলো গর্ত হয়ে গেছিল, তার পিঠটা ছিল লম্বা এবং সরু, তার হাত দুটো ছিল একেবারে পাতলা, এবং কি বলেছে তার চুলগুলো কিন্তু কি হয়ে গেছিল, পেকে গিয়েছিল, ঠিক আছে। তাও এবার কি বলছে, তাকে দেখে মনে হচ্ছিল যে তার অনেক বয়স, এবং সে একেবারেই বিধ্বস্ত, কিন্তু সে মাত্র ছিল 40 বছর বয়সী, এবং
সে কি করছিল, সে তখন ঘুমাচ্ছিল এবং কি বলছে, সে ওই যে টেবিল সেইখানে মাথা নত অবস্থায় কি ঘুমোচ্ছিল এবং তার পাশে একটা পেপার পড়েছিল যার মধ্যে কি সুন্দর হ্যান্ডরাইটিং এ কিছু একটা লেখা ছিল। ওকে, আশা করি এইগুলো তোমরা বুঝতে পারছো। এই বড় বড় দেওয়ার কারণ একটাই যে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ দিয়ে দিতে পারে। তো যার জন্য কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেইগুলোই কিন্তু আমি এইখানে এই যে ওয়ান লাইনার স্ন্যাপস এইগুলোতে অ্যাড করেছি। এবার দেখো তারপরে, ইন ইওর বুকস দ্য লয়ার হ্যাজ ড্রাঙ্ক ফ্র্যাগনেন্ট ওয়াইন্স। আচ্ছা, যে বইগুলো লয়ারকে দিয়েছিল সেই বইগুলোতে কি লয়ার সুগন্ধি সুরা পান করেছে, সাং সংস গান গেয়েছে, হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোয়ার্স কি করেছে, সে হরিণ এবং বন্য শূকর মেরেছে, লাভ ওমেন মহিলাদের মানে ভালোবেসেছে এবং কি বলছে অ্যান্ড মেট ইথেরিয়াল বিউটিজ হু হুইসপার্ড ওয়ান্ডারাস টেলস, এবং সে কি করেছে, সাক্ষাৎ করেছে যে স্বর্গীয় যারা অপ্সরা, যারা তার কানের কাছে এসে কি করত, বিভিন্ন আশ্চর্যজনক গল্প বলতো, তাদের সাথে সাক্ষাৎ করেছে। তারপর দেখো কি বলেছে, হি হ্যাজ ক্লাইম্ড পিকস লাইক এলব্রুজ অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক, watched the sunrise and sunset, floodlands and oceans with gold and crimson। আচ্ছা, তাহলে এইখানে কি বলেছে যে সে কি করেছে, সে এই যে এলব্রুস এবং মন ব্ল্যাঙ্ক যে পর্বত শৃঙ্গ সেইগুলো আরোহণ করেছে, চড়েছে, সেখানে সে কি সানরাইজ সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখেছে। এটা হবে সন্ধ্যায়, ঠিক আছে, সন্ধ্যায় সে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখেছে, যা কি করেছিল একেবারে সমুদ্রের মতন যে গোটা যে আকাশ, সেই আকাশে একেবারে প্লাবিত হয়ে গেছিল, ঠিক আছে, এবং তার কালার কেমন ছিল, গোল্ড সোনালী এবং ক্রিমসন কালারের, মানে যে সোনালী এবং গাঢ় একটু লাল বর্ণযুক্ত। তারপর দেখো কি বলেছে, সিন লাইটনিং ক্লিপস স্ট্রম ক্লাউডস, সে কি করে দেখেছে, ঝড় বৃষ্টি দেখেছে এবং বিভক্ত হয়ে যাওয়া যে মেঘ থেকে যে ঝড় হচ্ছে সেই সবও দেখেছে, তার মাথার উপর যে বাজ পড়েছে সেই সবও দেখেছে, মানে বাজ বলতে বিদ্যুৎ চমকেছে সেই সব দেখেছে। তারপর কি বলছে যে গ্রিন ফরেস্ট রিভার্স লেকস টাউনস হার্ট সাইরেন সিং অ্যান্ড শেফার্স পাইপস প্লে। আচ্ছা, এখানে কি বলেছে যে সে গ্রিন ফরেস্ট সবুজ বন দেখেছে, নদী দেখেছে, লেক দেখেছে, টাউন শহর দেখেছে এবং সে শুনেছে সাইরেনদের গান। এই সাইরেন কি, এই সাইরেনরা হচ্ছে একরকম মিথিক্যাল জীব, যাদের মানে যাদের মাথাটা হচ্ছে মহিলাদের মতন এবং তাদের যে ধর সেই ধরে পাখির মতন কিন্তু ডানা থাকতো এবং তারা ওই যে মিষ্টি সুরে কি করতো, তাদেরকে মানুষদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যেত এবং তাদেরকে মেরে দিত। এবং সে কি শুনেছে আরো, শেপার্ডস বিভিন্ন মেষ পালকদের যে পাইপ মানে যে বাঁশির সুর সেইগুলো কিন্তু সে শুনেছে। বলছে টাচ দ্য উইংস অফ ডেভিলস ডিসকাসিং গড, এবং সে কি করেছে, যে দৈত্য তাকে নিয়ে যেতে এসেছিল ভগবানের কাছে, সে দৈত্যের সে ডানা কিন্তু স্পর্শ করেছিল। ফ্লাং হিমসেলফ ইনটু বটমলেস পিটস পারফর্মড মিরাকেল, সে একেবারে নিজেকে কি করেছিল, তলানিতে মানে অতল গর্তে নিজেকে একেবারে ছুড়ে দিয়েছিল এবং সে কি করেছিল, সে সম্পাদিত করেছিল বিভিন্ন অদ্ভুত রকম কাণ্ড, ডেস্ট্রয়েড টাউন্স ধ্বংস করেছিল শহর। তারপর কি বলেছিল, প্রিজড নিউ রিলিজিয়ন্স, কি বলেছিল, নতুন ধর্ম প্রচার করেছিল, অ্যান্ড কনকার কিংডমস, এবং কি করেছিল, জয় করেছিল বিভিন্ন রাজ্য। তাহলে এত বড় যে লেখা আছে, আশা করি এর মানে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারলে, আর এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, বলছে ডেথ উইল ওয়াইপ ইউ ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ অ্যাজ ইফ ইউ ওয়ার নো মোর দেন মাইস বোরোয়িং আন্ডার দ্য ফ্লোর। এবার বলছে যে মৃত্যু যখন আসবে আপনাকে একেবারে কি করবে, তোমাকে পৃথিবীর যে মুখ সেই মুখ থেকে একেবারে মুছে ফেলবে, যেন আপনি কিসের মতন, মাটির নিচে গর্ত করা ইঁদুরের চেয়ে বেশি কিছু আর না, ওই রকমই একেবারে নিয়ে চলে যাবে তোমার সাথে। তারপর কি বলেছে দেখো,
ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ। তুমি কি করেছো, তুমি তোমার যে কারণ সেটা হারিয়ে ফেলেছো, ঠিক আছে, এবং তুমি কি করেছো, যে তুমি ভুল পথে প্রেরিত হয়েছো, তুমি তোমার যে যুক্তি সেই যুক্তির যে কারণ সেগুলো হারিয়ে ফেলেছো এবং ভুল পথে প্রেরিত হয়েছো। মিস্টেকিং লাইস ফর ট্রুথ অ্যান্ড আগলিনেস ফর বিউটি। আচ্ছা, এখানে কি বলেছে, মিথ্যাকে সত্য মনে করছো এবং যেটা কুৎসিত সেটাকে সুন্দর মনে করছো, তাই না? বলছে জাস্ট অ্যাজ ওয়ান উড মার্ভেল ইফ ফ্রগস অ্যান্ড লিজার্ডস গ্রিউ অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ ইনস্টেড অফ ফ্রুট। বলছে যদি কি হয়, যদি এটা দেখে তুমি অবাক হও, যদি আপেল গাছে এবং কমলা গাছে আপেল আর কমলার বদলে যদি তুমি দেখতে পাও যে ব্যাঙ আর টিকটিকি ঝুলছে, ঠিক আছে, মানে ব্যাঙ আর টিকটিকি উঠেছে, তাহলে কেমন হবে? তো আবার কি বলছে, অর ইফ রোজেস স্মেলড লাইক এ সোয়েটিং হর্স, এবং যদি এই যে গোলাপ তার গন্ধ যদি হয় কেমন, ঘোড়ার ঘামের গন্ধের মতন, তাহলে কেমন হবে? বলছে আই মার্বেল অ্যাট ইউ হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, এবং তেমনি আমি বিস্মিত হই তোমাকে দেখে যারা স্বর্গকে কি পৃথিবীর সাথে কি করছে, বিনিময় করছে, মানে যাদের কাছে স্বর্গ থেকে পৃথিবীতে থাকায় তাদের কাছে বেশি মনে করছে, কিন্তু আসল কথা হলে পৃথিবীতে যতদিন থাকবে ততদিনই কিন্তু কষ্ট সহ্য করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, ইন আ লেটার দ্য লয়ার রিনাউন্সড মানি, মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স। সে তার চিঠিতে কি করেছে, সে প্রত্যাখ্যান করেছে টাকা, মেটেরিয়াল এই যে সম্পত্তি, এবং সে কি করেছে, এবং এই যে যত রকমের আনন্দ সুখ রয়েছে সেইগুলোকে সবকিছুকে প্রত্যাখ্যান করেছে। এবার দেখো তারপরে কি বলেছে, হি ডিক্লিয়ার্ড হি উড ফরফিট দ্য বেট অ্যান্ড লিভ 5 hours আর্লি। সে কি করেছে, সে এই যে বাজি সেটা তিনি হারবেন, ঠিক আছে, হেরে যাবেন, এবং 5 ঘন্টা আগে, মানে এই বেট শেষ হওয়ার 5 ঘন্টা আগে সে বেরিয়ে চলে যাবে। তারপর কি বলছে, দ্য ব্যাংকার সাইলেন্টলি কিসড হার হেড। এবার ও যখন দেখতে পেলো ওই যে চিঠিটা ছিল, সেই চিঠিতে মানে চিঠিটাতে লিখেছিল এত এত ঘটনা, এবং সে এই যে তার যে 2 মিলিয়ন সেটা নিবে না, তখন কি হয়, এই যে ব্যাংকার তার আবার চোখে জল চলে আসে, ঠিক আছে, যে একেবারে মায়া দয়া আবির্ভাব হয়ে যায়, যে নাকি মারতে এসেছিল। তো এইখানে এইসব পড়ার পর ব্যাংকার তাকে কি একেবারে নিস্তব্ধভাবে একটা চুমু দেয় কপালে, এবং ফিলিং ডিপ শেম অ্যান্ড গিল্ট, সে অত্যন্ত লজ্জিত হয় এবং নিজেকে কি করে, নিজে একেবারেই কি অপরাধমূলক বা গভীর লজ্জা অনুভব করে। তারপর বলছে দেখো, অ্যাট ডন দ্য ওয়াচম্যান রিপোর্টেড দ্যাট দ্য লয়ার হ্যাড ইনডিড ফিল্ড দ্য লজ। সে এই ভোরবেলা ওয়াচম্যান কি বলেছিল, এই ওয়াচম্যান এসে খবর দিয়েছিল যে ওই যে লয়ার ছিল সে কি করেছে, সে লজ থেকে পালিয়ে গেছে, তাই না? সে সকালবেলা এসে ওয়াচম্যানরা কি বলেছিল, যে পালিয়ে গেছে, ওই লয়ার ছিল পালিয়ে গেছে সে। তারপর বলছে দেখো, দ্য ব্যাংকার লকড দ্য লয়ার্স লেটার ইন হিজ সেফ টু প্রোটেক্ট হিজ ওন অনার। তাহলে কি করেছিল সে, তার যে চিঠিটা সেটা কোথায় রেখেছিল, ওই যে সেফ তিজোরি, ফায়ারপ্রুফ সেফ, সেখানে রেখেছিল, টু প্রোটেক্ট হিজ ওন অনার। তা কি বলেছে, নিজের যে সম্মান, ঠিক আছে, সেই সম্মান রক্ষার্থে সে সেটা ওখানে রেখেছিল তিজোরিতে। এবং তারপর দেখো কি বলেছে, দ্য লয়ার্স ডিসিশন শোড হিজ স্পিরিচুয়াল ভিক্টরি ওভার গ্রিড অ্যান্ড ভ্যানিটি। আচ্ছা, এখানে কি বলেছে, যে এই যে লয়ারের সিদ্ধান্ত দেখিয়েছে যে লোভ অহংকার সবকিছুর ওপরে তার হচ্ছে কিন্তু আধ্যাত্মিক জয়। এবার কি বলেছে, চেকআপস স্টোরি কোয়েশ্চেন্স ওয়েদার ফ্রিডম ওয়েলথ অর নলেজ ট্রুলি ব্রিং হ্যাপিনেস। কি বলেছে, চেকবের এই যে গল্প প্রশ্ন তোলে যে স্বাধীনতা, ধন বা জ্ঞান কি সত্যি সুখ
আনে বা সুখ কি দিতে পারে? তো এই হলো তোমাদের দ্য বেট, এই যে গল্পটার, এই গল্পটার কিন্তু ওয়ান লাইনার স্ন্যাপ। এটা একটু বড় রয়েছে কারণ গল্পটাও বড় রয়েছে। তো তোমরা যদি এইগুলো ফলো করে যাও, এইগুলো যদি তোমরা পড়ে যাও, 100% তোমরা এখান থেকে কমন পাবে। এমন কোনো ইম্পর্টেন্ট টপিক নেই বা এমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই যেটা এইখানে নেই, তাই না? তো এবার তোমাদের এই যে প্রোজের যে অংশ সেটা কিন্তু শেষ হয়ে গেল। আশা করি তোমাদের এই যে ওয়ান লাইনার শর্টগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি, তোমরা অনেক উপকৃত হয়েছো বা উপকৃত হবে। তো তোমরা ভালো করে মন দিয়ে কিন্তু পড়ো। আশা করি এইগুলো দেখে গেলে তোমরা নিশ্চিত একেবারে 100% কমন পাবে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এই যে ক্লাসটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে কিন্তু তোমাদের যে ভার্স রয়েছে এবং ড্রামা রয়েছে সেইগুলোও কিন্তু আমি তোমাদেরকে দিব। তো চলো, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।